ইকোকার্ডিওগ্রাফি হার্টের এই পরীক্ষা সম্বন্ধে মোটামুটি যতজন আপনারা হার্টের ডাক্তারকে ভিজিট করেছেন সবাই আপনারা ওয়াকিবহাল। তাহলে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি অ্যান্ড ইকোকার্ডিওগ্রাফি প্রবাবলি হার্টের চিকিৎসার সবথেকে কমন এবং সবথেকে ইম্পর্টেন্ট দুটো ইনভেস্টিগেশন। ইসিজি সম্বন্ধে আগেই আলোচনা করেছি, ইসিজির ভিডিও আপনারা দেখতে চাইলে লিঙ্ক দিয়ে দেবো ওপরে, আপনারা দেখতে পারেন। ইকোকার্ডিওগ্রাফি সম্বন্ধে আজ আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আজ আলোচনা করব ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটি কিভাবে করা হয়, এতে কি কি ইনফরমেশন আমরা পাই বা ডাক্তারবাবুরা পান এবং এর বিভিন্ন রকম ভেদ। তাহলে প্রথমেই বলি ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষাটি কি। এটি যেরকম আমরা সবাই জানি যে আল্ট্রাসাউন্ড আমরা সবাই জানি যে পেটে করা হয়, অন্যান্য জায়গায় করা হয়। তো আল্ট্রাসাউন্ড যদি আমরা পেটের বদলে হার্টের আল্ট্রাসাউন্ড করি সেটাকেই বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। আল্ট্রাসাউন্ড কথাটা থেকেই আসছে যে কোনো সাউন্ড ওয়েভের নিশ্চয়ই ব্যাপার আছে। তো বেসিক্যালি এখানে সাউন্ড ওয়েভের সাহায্যে ভেতরে আমাদের অর্গ্যানগুলোর বিভিন্ন স্ট্রাকচার ইভালুয়েট করা হয়। তাহলে এই যে হার্টের আল্ট্রাসাউন্ড বা ইকোকার্ডিওগ্রাফি, এটাতে আমরা কি বুঝতে পারি? হার্টের ওভারঅল স্ট্রাকচার বুঝতে পারি, অর্থাৎ হার্টের মাসেল, হার্টের বিভিন্ন চেম্বার, তার ডাইমেনশান, অথবা হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি, হার্টের যে বিভিন্ন ভালভ রয়েছে তার কীরকম স্ট্রাকচার রয়েছে, তার ফাংশান, সেখানে কোনো সরু হয়ে যাওয়ার ব্যাপার আছে কিনা, লিক হয়ে যাচ্ছে কিনা, হার্টের চেম্বারগুলোর মধ্যে কোনো ফুটো বা ভেন্ট্রিকুলার বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আসছে কিনা, এরকম অ্যাবনর্মাল কানেকশান হার্টের মধ্যে কিছু আছে কি না, অথবা কনজেনিটাল কিছু অ্যানোমালি, অন্যরকম ব্যাপার, সব কিছুই জানতে পারি। কি কি রকম ইকোকার্ডিওগ্রাফি হয় যদি খুব কমনলি আমি আপনাদের সাধারণ মানুষদের বুঝবার উদ্দেশ্যে বলি, যে তাহলে আমি বলবো যে মোদ্দা রকম 3টে রকম আমরা ইকোকার্ডিওগ্রাফি টেস্ট করে থাকি। এই যদিও আমরা ইকোকার্ডিওগ্রাফি বলি, কিন্তু 3 ধরনের ইকোকার্ডিওগ্রাফির পরীক্ষা হয়। প্রথম ক্যাটাগরিতে আমি যদি ফেলি যে এম মোড এবং 2D বা 2 ডাইমেনশনাল ইকোকার্ডিওগ্রাফি। এটাতে কি হয়? এটাতে 2D আমরা বলি যে এটাতে হার্টের বেসিক স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারি, এবং এতে হার্টের পাম্পিং, হার্টের চেম্বারের ডাইমেনশান, হার্ট বড় হয়ে গেছে কিনা, হার্টের কোনো চেম্বার ছোট হয়ে গেছে কিনা, হার্টের মধ্যে কোনো কিছু জমে রয়েছে কিনা, কোনো ক্লট অথবা ভেজিটেশন, ইনফেকশন, সেগুলো জানতে পারি। যে ভালভগুলো আছে, ভালভের বেসিক স্ট্রাকচার, লিফলেটগুলো কেমন আছে, ভালভের ডায়ামিটার সরু হয়ে গেছে কিনা সেটা জানতে পারি। যদিও ভালভে লিক করছে কিনা সেটা সবসময় 2D ইকো বা এমমোড ইকোতে বোঝা যায় না। এছাড়াও কিছু ডাইনামিক ব্যাপারও কিন্তু, মানে হার্ট তো একটা মুভিং অর্গান, জীবন্ত মানুষের হার্ট সবসময় সে পাম্প করে চলেছে। তাহলে হার্টের আল্ট্রাসাউন্ডের বেসিক একটা ব্যাপার যে এটা সবসময় চলতেই আপনাকে পরীক্ষাটা করতে হবে। তাহলে হার্টের মধ্যে কিছু সাউন্ড ওয়েভ ফেলতে হবে, সেটা ফিরে আসবে প্রোবে, সেই পাইজো ইলেকট্রাল ক্রিস্টালের মাধ্যমে সেটাকে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে রূপান্তরিত করে তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাই অ্যাকচুয়ালি ইকোকার্ডিওগ্রাফি। 2D এবং এম মোডে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো জানতে পারি। নেক্সট আসে যে কালার ডপলার। কালার ডপলার কি? যে হার্টের মধ্যে কি কাজ, হার্টের মধ্যে হচ্ছে রক্ত সংকুচিত প্রসারিত করার কাজ। তার মানে প্রত্যেকটা চেম্বারে রক্ত আসছে, তার একটা ডিরেকশান রয়েছে এবং সেই একই ডিরেকশানে সেটা চলে যাচ্ছে, তার আসার স্পিড রয়েছে। ভালভগুলো ব্যারিয়ার হিসাবে কাজ করে। ইউনিডিরেকশনাল যে ফ্লো হয় হার্টের ব্লাডের, সেটাতে এনশিওর করতে এই ভালভগুলোর অনেক ভূমিকা রয়েছে। তাহলে সেই যে মানে কালার যে ব্যাপারটা, ব্লাড আসা যাওয়া, কোনো একটা জিনিস যখন মানে আমাদের ইকোকার্ডিওগ্রাফিতে আমরা বুঝি কীভাবে, যে ব্লাডটা আমাদের দিকে এলে সেটা লাল কালার হয়, আমাদের যেখান থেকে করা হয় প্রোবের থেকে দূরে চলে গেলে সেখানে নীল কালার হয়ে যায়। তো সেটা দেখে আমরা ব্লাডের ডিরেকশনের কথা বুঝতে পারি। এবং এই কালার ডপলারের আরও কিছু রকমভেদ, যে তিন নাম্বার আমরা বলি যে টিস্যু ডপলার, সেটাই আমরা আরও অ্যাডভান্স ইনফরমেশন পাই যে খুব আর্লি স্টেজে হার্টের কোনো প্রবলেম আছে কিনা, কোনো স্ট্রাকচারাল প্রবলেম, পাম্পিং রিলেটেড প্রবলেম, সেগুলো কিছু আছে কিনা সেটা আমরা কিন্তু এই টিস্যু ডপলারে পাই। এবং এখন একটা নতুন টার্মিনোলজি এসছে যে 3D ইকো আর কিছু না, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা আমাদের ইমপ্রেশন দেয়, এবং এটা সবসময় মুভিং,
কখনো এটা ফিক্সড হবে না। আমরা ওই জন্য দেখি যে এখনকার দিনে সবসময় আগে বা এখনও দেওয়া হয় একটা প্লেট দেওয়া হলো ইকোকার্ডিওগ্রাফির সঙ্গে, কিন্তু এখন অনেক সময় সিডি দেওয়া হয়। সিডিতে কী হয়, একটা মুভি দিচ্ছি আমরা, একটা মুভিং ক্লিপ দিচ্ছি, তো 3D ইকোতে সবসময় সিডি দিতে হবে, নাহলে বোঝা যাবে না। 3D ইকোতে একটা 3 ডাইমেনশনাল একটা প্যাটার্ন, যে একটা আমি এখানেও দেখাবো যে একটা ওপরের স্ট্রাকচার, হার্টের বাইরের ওয়াল, পেরিকার্ডিয়াম যে কাভার, তার থেকে আস্তে আস্তে ভেতরে চলে গেলাম, ভেতরের বিভিন্ন স্ট্রাকচার, তার গভীরতা বিভিন্নভাবে মেজার করে তার একদম ভেতরে চলে যাওয়া। বিশেষ করে ভালভের অ্যাসেসমেন্টের জন্য কিন্তু এই 3D ইকো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে একটা খুব কমন এক্সাম্পল, এটা একটা মডেল আমার কাছে রয়েছে, হার্টের একটা মডেল। বাইরে থেকে হার্টটা এরকম দেখতে বোঝা যায়। তাহলে হার্ট একটা মাংসের পিণ্ড, এর মধ্যে 4টে চেম্বার রয়েছে। নিচের দিকে 2টো চেম্বারকে আমরা বলি ভেন্ট্রিকল, ওপরের দিকে 2টো চেম্বারকে আমরা বলি এট্রিয়াম বা অলিন্দ। তাহলে এই যে এগুলো দেখা যায়, এগুলোকে আমরা বলি মহাধমনী। এটা আমরা যে দেখছি এটা হচ্ছে অ্যাওর্টা, হার্ট থেকে যে ফ্রেশ ব্লাড পাম্প হয় এই মহাধমনীর সাহায্যে গোটা শরীরে যায়। এখানে আমরা দেখছি ওপরের দিকে, মানে আমার আপার লিম, ব্রেনে ব্লাড সার্কুলেশন হয়, ক্যারোটিড আর্টারি রয়েছে, সাবক্লেভিয়ান, তারপরে এই ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে লোয়ার লিম বা নিচের দিকে চলে গেল। সেরকম এগুলোকে পালমোনারি আর্টারি বলে, যেগুলো নীল কালার করা আছে। রাইট ভেন্ট্রিকল থেকে এগুলো বেরিয়ে গিয়ে আমাদের ফুসফুসের মধ্যে রক্ত সরবরাহ করে। এরই যদি আমরা একটু ভেতরে ঢুকে যাই, এটা ডিটাচেবল, এটা আমরা যদি খুলে দিই তাহলে দেখবো এইভাবে খুলে দেওয়ার পর ভেতরে ভাল্ব দেখা যাচ্ছে। এখানে যে এট্রিয়াম ওপরের চেম্বার, নিচের চেম্বার হচ্ছে ভেন্ট্রিকল, এই দুটোর মধ্যে একটি ভাল্ব রয়েছে, এটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব। এটা কিন্তু এই এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইউনিডিরেকশনাল যে ব্লাড ফ্লো সেটা ইনশিওর করে। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাল্ব, এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব। এটা রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে রয়েছে, তারও ইউনিডিরেকশনাল ফ্লো ইনশিওর করে। আর এখানে আমরা দেখছি লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টার মধ্যে, এখানে এই জায়গাটায় রয়েছে, এই অ্যাওর্টার মধ্যে একটা ভাল্ব আছে একদম অ্যাওর্টার গোড়ায়, সেটাকে বলে এওটিক ভাল্ব। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাল্ব। হার্ট যখন পাম্প করলো, আবার হার্টে ব্লাডটা যাতে ফেরত না চলে যায়, ইউনিডিরেকশনাল ব্লাড ফ্লো হয়, সেই এওটিক ভাল্বটা কিন্তু এটা এনশিওর করে। এটা একটা সেমিলুনার ভাল্ব এবং এটাতে 3টে কাস্ট অর্থাৎ ট্রাইকাসপিড স্ট্রাকচার নর্মাল থাকে। অনেকে জন্মগতভাবে 3টের জায়গায় 2টো কাস্ট থাকে, আমরা তাদেরকে বলি বাইকাসপিড এওটিক ভাল্ব। সেটা কিন্তু একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি, সবসময় সেটা থাকলে পরেই যে হার্টের ভাল্ব ভবিষ্যতে সরু বা হয়ে যাবে বা লিক করবে সেরকম না, কিন্তু যাদের বাইকাসপিড এওটিক ভাল্ব আছে তাদের সেই সম্ভাবনাটা একটু বেশি থাকে। তাদের যার জন্য একটা কিছু ইন্টারভ্যাল অর্থাৎ 2 ইয়ারলি বা 3 ইয়ারলি ইন্টারভ্যালে ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হয় যে কোনো সমস্যা এসছে কিনা। ভালভের সমস্যা নিয়ে যখন বলছি ছোট্ট করে বলে নিই, 2টো সমস্যা মেনলি ভালভগুলোর হয়। এই ভালভগুলোর ভেতরে যে স্ট্রাকচার আছে সেগুলো যদি খুব ওর মধ্যে ডিপোজিশন পড়ে, ক্যালসিফিকেশন হয়, ক্যালসিয়াম বা অন্যান্য ডিপোজিশন পড়লে তাহলে ভেতরে যে অ্যাপারচার বা ফুটো সেটা আস্তে আস্তে সরু হয়ে যায়। তখন আমরা বলি স্টেনোসিস বা ভালভে শুরু হয়ে যাওয়া, তার মানে ব্লাড ফ্লো সে তার মধ্যে দিয়ে প্রপারলি হবে না, অবস্ট্রাকশন হবে। আরেকটা প্রবলেম ভালভগুলোর হয়, সেটা হচ্ছে ভালভের তো কিছু স্ট্রাকচার থাকে, এর কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো করা। তো এই স্ট্রাকচার লিফলেটগুলোতে কোনো যদি গন্ডগোল হয়, অথবা ভালভের চারিদিকে যেখানে ভালভটা লেগে আছে সেটা হঠাৎ যদি বড় হয়ে যায়, হার্টটা যদি বড় হয়ে যায়, তাহলে কী হবে, পুরোপুরি এরা বন্ধ হতে পারবে না, কোঅপটেশন ফেলিয়ার হবে। তার মানে তখন কী হবে, লিক হবে। এই লিকটাকে বলা হয় রিগার্জিটেশন। তো মাইট্রাল ভালভ যেটা লেফট এট্রিয়াম বা বাঁদিকের অলিন্দ এবং বাঁদিকের নিলয় বা লেফট ভেন্ট্রিকলের মধ্যে রয়েছে, তাতে যদি লিক হয়ে যায় সেটাকে আমরা মাইট্রাল ভালভ বলি, তাহলে তখন আমরা বলবো মাইট্রাল রিগার্জিটেশন। এটা খুব কমন একটা ডিসঅর্ডার। কতটা আছে সেটা ইম্পর্টেন্ট, এর বিভিন্ন রকম লিক কতটা আছে তার রকমভেদ হয়। জেনারেলি 4টে গ্রেডে করা হয় গ্রেডিংয়ের হিসাবে, কিন্তু ক্লিনিক্যালি আমরা 3 ভাগে ভাগ করি। যে কোনো ভালভের প্রবলেম, সেটা শুরু হয়ে যাওয়াই হোক বা লিক করাই হোক, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার পর্যায়ে পড়ে। মাইল্ড মানে অল্প, মডারেট মানে মাঝামাঝি, সিভিয়ার যখন অনেক বেশি লিক হচ্ছে বা অনেক বেশি সরু হয়ে গেছে। তাহলে সরু হয়েছে এই যে সিভিয়ার, সেটা আমরা কিভাবে বুঝবো? একটা তো আমরা 2D ইকো করে ভালভের যে ভেতরের এরিয়া কতটা জায়গা রয়েছে তার একটা ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারবো যে সরু হয়ে গেছে কিনা। একটা পার্টিকুলার এরিয়ার যদি নিচে নেমে যায় তাহলে সরু হয়ে গেছে আমরা বলবো। আবার আরেকটাভাবেও সরু কতটা হয়েছে সেটা বোঝা যায়, যেহেতু বললাম যে ভালভটা সরু হয়ে গেলে তার মধ্যে রক্তের ফ্লো অনেক অবস্ট্রাকশান হবে এবং তার জন্য কি হবে, ওপরের চেম্বার আর নিচের চেম্বারের মধ্যে একটা প্রেশারের ডিফারেন্স হবে, গ্রেডিয়েন্ট তৈরি হবে। এই গ্রেডিয়েন্ট প্রেশারের ডিফারেন্স যত বেশি হয় সেটা দিয়েও একটা হিসেব রয়েছে কোনো একটা ভালভ কতটা সরু হয়ে গেছে সেটা বোঝার। এবং এটা দিয়েও মাইল্ড, মডারেট বা সিভিয়ার আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, কতটা গ্রেডিয়েন্ট হয়েছে সেটা মিলিমিটার ইন
হাইড্রাক বা পাড়া এমএমএইচজি এইভাবে এক্সপ্রেস করে সেটা করা হয়। ধরুন এওটিক ভালভের নর্মাল গ্রেডিয়েন্ট থাকবে 20 নিচে, আপ টু 30 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, 30-এর বেশি, 20 থেকে 30-এর মধ্যে আমরা বলবো মাইল্ড এওটিক স্টেনোসিস। 30 থেকে 50 যদি গ্রেডিয়েন্ট হয়ে যায় তাহলে আমরা বলবো মডারেট এওটিক। অ্যাকচুয়ালি মডারেট আমরা একটু বেশি বলি, 50 থেকে 64 বা কারো মতে 72 পর্যন্ত আমরা মডারেট বলি, তার বেশি হয়ে গেলে সিভিয়ার। 64 বা 70 বা 72 এর ওপরে যদি এখন গ্রেডিয়েন্ট চলে যায় তখন আমরা বলি সিভিয়ার স্টেনোসিস। 30 থেকে 30 পর্যন্ত নর্মাল, 30 থেকে 50 মাইল্ড, 50 থেকে 72 মডারেট, এবং 72-এর ওপরে যখন গ্রেডিয়েন্ট চলে যায় এওটিক ভালভে তখন সিভিয়ার এওটিক স্টেনোসিস আমরা বলি। সেরকম লিকেরও এরকম ভেদ আছে। কিভাবে দেখতে হয়? কালার ডপলার করতে হবে। আমরা বললাম যে কোন দিকে ব্লাড যাচ্ছে সেই হিসাবে কালার কোডিং হয়, সেটা দেখে আমরা লিক বুঝতে পারি। তাহলে এগুলো বোঝার জন্য ইকোকার্ডিওগ্রাফি একদম ইনভেস্টিগেশন, যদিও এখন আরও মডার্ন অনেক ইনভেস্টিগেশন হয়ে গেছে, যেমন কার্ডিয়াক এমআরআই, যেরকম ব্রেনের এমআরআই সেরকম কার্ডিয়াক এমআরআই হয়ে যায়, তাতে বোঝা যায়। হার্টের সিটি স্ক্যানেও অনেক ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু স্টিল ইকোকার্ডিওগ্রাফি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এবং এর কোনো সাইড এফেক্ট নেই, কারণ এটা আলট্রাসাউন্ড, আমরা জানি আলট্রাসাউন্ড শরীরে কোনো ক্ষতি করে না, এবং এটা করলে পরে কোনো রেডিয়েশন এক্সপোজার হয় না। ইভেন সিম্পল চেস্ট এক্সরে করতে গেলেও একটু রেডিয়েশন হয়, কিন্তু এটাতে কোনো রেডিয়েশন নেই। ওই জন্য খুব সিম্পল ইনভেস্টিগেশন উইদাউট এনি সাইড এফেক্ট, এবং যদি প্রপারলি করা হয়, মেটিকুলাসলি করা হয়, প্রচুর ইনফরমেশান পাওয়া যায়। খালি ইকোকার্ডিওগ্রাফি দিয়ে কিন্তু আমরা হার্টের অনেক ইনফরমেশান পাওয়া যায়, এবং সেটা আমরা যদি ক্লিনিক্যাল ইমপ্লাই করি তাহলে খুব হেল্পফুল হয় আমাদের চিকিৎসা করতে। কোনো একজনের পাম্পিং কত কমে গেছে সেটা ইনজেকশন ফ্র্যাকশনের মাধ্যমে বলা হয়, সেটা অনেক সময় সিরিয়ালি দেখতে হয় যে কোনো একটা চিকিৎসা শুরুর পরে পাম্পিং ইমপ্রুভ করছে কি করছে না, সেটাও আমরা আস্তে আস্তে বুঝবো। সুতরাং এই ইনফরমেশনগুলো সবকটাই আমরা ইকোকার্ডিওগ্রাফির সাহায্যে পাই। লোকে অনেকে বলে যে এই ডাক্তারবাবু তো অলরেডি ইসিজি করতে দিয়েছেন, তাহলে আবার ইকোকার্ডিওগ্রাফি করতে দিচ্ছেন কেন? দুটো ইনভেস্টিগেশন আলাদা। ইসিজি আগেও বলেছি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ইকোকার্ডিওগ্রাফিতে কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কিছু বোঝা যায় না। ফাইন, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বুঝতে গেলে আমাকে ইসিজি করতে হবে, ইনফ্রিকুয়েন্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ধরতে গেলে হল্টার মনিটরিং করতে হবে। সেরকম হার্টের চেম্বার রিলেটেড অল ডাইমেনশন, পাম্পিং, ভালভ রিলেটেড ইস্যু এবং অনেক আদার ইনফরমেশন, কোন চেম্বারে কত প্রেশার আছে, সব কিছু জানার জন্য কিন্তু ইকোকার্ডিওগ্রাফি। অনেকেই এসে বলে আমার তো ডাক্তারবাবু ইসিজি ইকোকার্ডিওগ্রাফি দুটোই নর্মাল ছিল, তাহলে কি আমার হার্টের সমস্যা থাকতে পারে? তাহলেও আপনার হার্টের সমস্যা থাকতে পারে। হার্টের সমস্যা কোনো একটা সমস্যা তো না, অনেক রকম সমস্যা হয়। যদি ইকোকার্ডিওগ্রাফিতে আপনার কোনো প্রবলেম চলে আসে তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করে আপনার সমস্যাটা অনেক অ্যাডভান্স, সেটা ইকোতেই হয়ে গেছে। অনেকে এসে বলেন যে আমার তো ইকোকার্ডিওগ্রাফি নর্মাল, তাও আপনি বলছেন যে আমার হার্টে ব্লক থাকতে পারে, এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। যদি আপনার ব্লক থেকে হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাক হলে হার্টের একটা ওয়াল মুভ করবে না, সেটা ইকোকার্ডিওগ্রাফিতে খুব সুন্দর ধরা পড়বে, এবং আপনার হার্টের পাম্পিং কিছুটা কমে যাবে। সেটা যখন আমরা দেখব, সেটা ইকো দেখেই আমি আপনাকে একটা গেস করতে পারবো যে ডেফিনেটলি আপনার হার্টে অ্যাটাক এসছে, তার মানে হার্টে ব্লক ছাড়া তো হার্টে অ্যাটাক আসে না, সুতরাং আপনার ডেফিনেটলি হার্টে একটা ব্লক থাকে, তখন ইকো দেখে বলা যাবে। কিন্তু যদি আপনার হার্ট অ্যাটাক না হয়ে গিয়ে থাকে তাহলে তো আমি আপনার ইকোকার্ডিওগ্রাফি দেখে সবসময় হার্টে ব্লক আছে কিনা বুঝতে পারবো না। সেটা বুঝবার জন্য আমাকে অন্যান্য ইনভেস্টিগেশন করতে হবে, যেমন কাউকে আমরা ট্রেডমিল টেস্ট দিই, কাউকে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি দিই, কাউকে নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি দিই, যাতে এক্স্যাক্ট কতটা ব্লক পার্সেন্টেজ ওয়াইজ এবং তার কী ইমপ্লিকেশন, কোন জায়গায় লোকেছে, এক্স্যাক্ট লোকেশন সব কিছু জানা যায়। তাও আমি বলবো ইকোকার্ডিওগ্রাফি এবং ইসিজি হার্টের সব থেকে দুটো ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, এবং এখান থেকে এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম এত কিছু ইনফরমেশান পাওয়া যায়, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ডাক্তারবাবু আপনাকে করতে বলেন, নিশ্চয়ই উনি কিছু একটা ভেবে বলেছেন, অবশ্যই করবেন, এবং একটা রেকর্ড আপনার রেখে দেওয়া প্রয়োজন যে আপনার এখন ইকোকার্ডিওগ্রাফি করে বা এখন ইসিজি করলে পরে এই ইনফরমেশান পাওয়া গেল, এর থেকে ধরুন 5 বছর বাদে করলাম কি চেঞ্জ হলো, সেটা কিন্তু একটা আমরা সিরিয়াল মনিটর করতে পারি। এবং সবসময় আপনি যখন সেকেন্ড টাইম করতে যাবেন আপনার আগের ইনভেস্টিগেশনটা নিয়ে যাবেন, তাহলে যে ডাক্তারবাবু করছেন তার পক্ষেও বোঝার সুবিধা হবে, সে কম্পেয়ার করে দেখতে পারবে। ইসিজির ক্ষেত্রেও একই নিয়ম। অনেক সময় ইসিজি, নর্মাল ইসিজি কিছুদিন পরে উবে যায়, আমরা বলি মিলিয়ে যায়, ওই জন্য ইসিজি করলে পরে তার একটা জেরক্স করে রেখে দেবেন, জেরক্সটা কিন্তু থেকে যায়। ইসিজিটা নাও থাকতে পারে, কারণ ইসিজির কালিটা ওইভাবেই তৈরি হয়, ওই ঘষা দেওয়ার মাধ্যমে একটু গরম হয়ে যে কালিটা আসে সেটা কিন্তু কিছুদিন পরে উলে যায়। তাহলে এই ছিল আজকের আলোচনা।
খুব ইম্পর্ট্যান্ট একটি হার্টের ইনভেস্টিগেশন ইকোকার্ডিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করলাম। এখনকার দিনে ইকোকার্ডিওগ্রাফির আরও খুব অ্যাডভান্স মডালিটি এসে গেছে। আমরা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি করি, গলার মধ্যে দিয়ে একটা ছোট্ট নলের সাহায্যে যে প্রোবটা সেটা ভেতরে পাঠিয়ে দিয়ে অনেক হার্টের ফুটো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না সেটা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফিতে দেখা যায়। এই ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফির গাইডেন্সে অনেক হার্টের প্রসিডিওর আমরা করি, যেটা ডিউরিং প্রসিডিওর ইকোর সাহায্যে আমরা বুঝতে পারি সব ঠিকঠাক করা হচ্ছে না। বিশেষ করে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ইন্টারভেনশন, হার্টে কোনো ফুটো আছে সেটা বন্ধ করা হচ্ছে, অথবা ভালভের কোনো সমস্যা আছে সেটাকে রিপেয়ার করা হচ্ছে, ভালভ রিপ্লেস করা হচ্ছে, এখন তো বুক না কেটেই আমরা সব করে ফেলি, সেগুলো ডিউরিং প্রসিডিওর ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফির গুরুত্ব অনেক, সেটা করা হয়। আরও অ্যাডভান্স এমন এসে গেছে যে আমরা বলি আইস ইন্টাকার্ডিয়াক যে ইকোর প্রোব এতটাই ছোট হয়ে যায়, ইন্টাকার্ডিয়াক আমরা ইকোর প্রোব ঢুকিয়ে দিই, হার্টের মধ্যে ইকোর প্রোব ঢুকিয়ে দিই, ভেনের সাহায্যে গিয়ে হার্টের মধ্যে ছোট প্রোব চলে যায়, সেটাকে বলা হয় আইস বা ইন্টাকার্ডিয়াক ইকোকার্ডিওগ্রাফি। তার সাহায্যেও কিন্তু আরও অনেক অ্যাডভান্স মডালিটি আমরা ডিউরিং প্রসিডিওর এবং অনেক আনডিটেক্টেড জিনিস যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না সেটা করতে পারি। তাহলে ইকোকার্ডিওগ্রাফির দিনকে দিন উন্নতি হচ্ছে। এর যে আমি বললাম যে টিস্যু ডপলার প্যারামিটার, এখন এসছে যে জিএলএস গ্লোবাল লংগিটিউডিনাল স্ট্রেন, এই স্ট্রেন ইমেজিং, এগুলো খুব অ্যাডভান্স ইকোকার্ডিওগ্রাফি মডালিটি। যারা ইকো নিয়েই চর্চা করে তারা এটা নিয়ে প্রচুর কাজ করছে। সব সময় সব পরীক্ষায় কিন্তু এগুলো করা হয় না, কিছু কিছু অ্যাডভান্স সেন্টারে করা হয় এবং এগুলো এখনও কিছুটা রিসার্চ টুল রয়েছে, কিন্তু ভবিষ্যতে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এই অ্যাডভান্স মডালিটি অফ ইকোকার্ডিওগ্রাফিতে পাওয়া যাবে। যদি আপনার ডাক্তার মনে করেন যে এগুলোও আপনার করা প্রয়োজন, সেগুলো অবশ্যই উনি মেনশন করে দেবেন। রুটিনলি জাস্ট ইকো লিখলে কিন্তু সেগুলো করা হয় না, যদি প্রয়োজন হয় তখন এগুলো করতে হয়। তাতে অনেক কিছু প্রবলেম আছে যেগুলো আর্লি স্টেজে ধরা পড়ে, যেটা কিনা এখনও নর্মাল ইকোতে আসছে না। এই ধরনের মডেলিটি করলে কিন্তু আর্লি ডিটেকশন হতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু ইনফরমেশন আপনারা আজকের আলোচনা থেকে পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।